সত্যি না বললে কিন্তু প্রবলেম হয়ে যাবে আগে গিয়ে। বলো, তুমি আমাদের রিসরারই মেয়ে না? হ্যাঁ, মানে রিসরার বিয়ে বউ, হয়েছে, হ্যাঁ। রিসরার বউ, বেলুড়ে তোমার। আমার 2014 বিয়ে হয়েছে। আচ্ছা, বুঝেছো? 2014-তে বিয়ে হয়েছে। হ্যাঁ, 2014 বিয়ে হয়েছে। আমার মানে বাপের বাড়ির অবস্থাও খুব একটা ভালো না। আমার বাবা হচ্ছে তোমার শাড়ি বিক্রি করে, ঘুরে ঘুরে যেমন ফেরি। আচ্ছা, ফেরিওয়ালা আর কি হ্যাঁ, বলা হ্যাঁ, যেতে হ্যাঁ। পারে। হ্যাঁ। আর আমার মাও হচ্ছে তোমার কি বলবো, রান্নার কাজ করে। আচ্ছা, তো মানে আমার, কোনো রকম ভাবে চলে সংসারটা আর হ্যাঁ কি বলা হ্যাঁ, যায়। বাবা মা দুজনে করে বলেই আজকে আমরা 3 ভাই বোন। আচ্ছা আমার দাদা আছে, আমি সব থেকে ছোট, আমার দিদি, তারপর দাদা, তারপরে আমি। আচ্ছা। এবার বাবা মা অনেক কষ্ট করেই মানুষ করেছে আমাদের, দেখে শুনে ওর সাথে বিয়ে দিল। এবার ঘটক দিয়েই দেখে শুনে বিয়ে দিল। আমার বাবা এমনকি জয়শ্রীতে গিয়ে খোঁজ নিয়েছে, ওদের পাড়ায় খোঁজ নিয়েছে। এবার কেউ তো আর বলবে না যে ছেলে খারাপ, সবাই একটা বিয়ে দেওয়ার জন্য সবাই বলবে ভালো। দিয়ে এবার আমার বিয়েতে কিন্তু যে গরিব বলে যে কিছু দেয়নি এরকমও না। ছেলেকে চেন, আংটি, বাড়ির খাট, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস সব দিয়েছে আমাকে হাতে কানে গলায়। দিয়ে বিয়ের 1 বছর যেতে না যেতেই না, মানে 6-7 মাস ভালোই ছিল। এবার বিয়েতে আমি যে জিনিসগুলো পেয়েছিলাম তার মধ্যে থেকে আস্তে আস্তে না আমার নাকছাবি, কানের, এরকম আলমারি থেকে নিয়ে বিক্রি করছে। তোমাকে না জানিয়ে? হ্যাঁ, আমাকে না জানিয়ে। তো যদি কিছু দরকার থাকে আমাকে বলতিস, কোনো অসুবিধা পড়েছে কি বলেছি, ব্যাপার? হ্যাঁ। হ্যাঁ আমাকে একটা দাও, টাকা পয়সা তো নেই বিক্রি করে তাহলে। তাও আমি কি প্রথম প্রথম নিয়েছে, আমি কিছু বলিনি। আমাকে আমাকে বাড়ির লোকও বলেছিল, আমার কাকি শাশুড়ি ওরা, যে তুমি তোমার সোনা গয়না যা আছে তোমার বাপের বাড়িতে রেখে আসো, তাহলে এরকম করে নিতে নিতে কিন্তু সব নিয়ে নেবে। তাও আমি দেখো, স্বামী তো, সুযোগ দিয়েছি যে থাক না। সবে বিয়েই তো হয়েছে 6-7 মাস, তো অত বলাও যাবে না। অত বলাও যাবে না যে ঠিক আছে করেছে, অসুবিধায় পড়ে করেছে, আর হয়তো কোনোদিনও করবে না। ঠিক আছে, আমি তাও লুকিয়ে লুকিয়ে রাখতাম। ছেলে হলো 2016-এ, অন্নপ্রাশনে প্রায় 11খানা মতো আংটি পেয়েছিল, তার মধ্যে থেকে ছেলের 2টো আংটি নিয়ে নিয়েছে। তাও কিছু বললাম না, ছেড়ে দিলাম। তারপরে কি করলো, আমাদের বাড়ির থেকে যে সোনার চেনটা ওকে দিয়েছিল ওটা নিয়ে এক জায়গায় বন্ধক দিয়ে টাকা নিয়ে, যদি জিজ্ঞেস করি তুমি কি করেছো, কোনোদিনও সত্যি কথা বলে না যে আমি এই জিনিসটার জন্য করেছি, বা সংসারে আনার কিচ্ছু আনে না সংসারে। ও বাইরে তখন চাকরি করতো? হ্যাঁ হ্যাঁ, বাইরে কি করে সেটাও জানি না। বললাম না 2-2.5 বছর মতো ওইখানে চাকরি করেছে, তারপরে তো চাকরিটা চলে গেছে। দিয়ে এবার তারপরে আমাদের ওখানে একজন মসজিদে একজন থাকে, বুড়ি চেনো মসজিদটা যে আছে? হ্যাঁ হ্যাঁ, ভাঙা মসজিদ যেটা বলে। হ্যাঁ, ওইখানে আমার শাশুড়ি বললো ওখানে চলো, তোমার জিনিসটা যদি পাওয়া যায় তাহলে তুমি ওখানে বলে দেবে উনি পাবে কিনা। তুমি তখন জানো না যে তোমার স্বামী এগুলো করছে? না, আমি তো জানি আমার বাড়িতে আমার স্বামী ছাড়া কেউ ধরবে না জিনিস। হ্যাঁ হ্যাঁ, কারণ আমি তো ওকে বুঝে গেছি। আমার শাশুড়িও জানে যে ওর ছেলেই নিয়েছে, ছেলেই করছে। হ্যাঁ, তাও একবার বলছে যে তুমি জিনিসটা পাবে কিনা সেটা একবার জেনে নিতে পারো। না, উনি আমাকে বলেছিল যে তুমি জিনিসটা পেয়ে যাবে। ঠিক, আমি পেয়েও গেছিলাম, কিন্তু চেনটাও ছাড়িয়েও নিয়ে এসেছিল, আবার ঘরেও রেখেছিলাম। তারপরে আবার নিয়ে গিয়ে ওটাকে বিক্রি করে দিল। আচ্ছা, ঠিক, ওটা গেল। তারপরে আমি বললাম কি ঠিক আছে, তুমি যা করেছো করেছো, ভবিষ্যতে আর এরকম কিছু করো না। একটা ছেলেও তো হয়েছে, ছেলেটাকেও তো মানুষ করতে হবে, আর কিছু করো না। দিয়ে ও বললো যে ঠিক আছে আমি আর কিছু করবো না, যা হয়ে গেছে হয়ে গেছে। তারপরে আবার শুনছি কোথা থেকে 20-25 হাজার টাকা ধার করেছে। আচ্ছা, কোথা থেকে শোধ করবে? আমি ঘরে চিল্লামিল্লি, স্বাভাবিক, এটা তো আমার চিল্লামিল্লি আমাকে তো করতেই হবে ওর উপরে, যে তুমি কি করছো, টাকা নেই না, তুমি ঘরে, টাকাটা যাচ্ছে কোথায়? তুমি ঘরে একটা কিছু করো না, ছেলের জন্য কিছু আনো না, আমার জন্য কিছু আনো। আজকে আমার 11 বছর বিয়ে হয়েছে, ও বলতে পারবে না আমার বা আমার ছেলে একটা, মানে আমাকে একটা নাইটি কিনে দিয়েছে বা আমার ছেলেকে একটা প্যান্ট কিনে দিয়েছে, সব আমার বাপের বাড়ির থেকে দেয়। টানা 11 বছর ধরে? টানা 11 বছর ধরে। আমি যে এই পরার জামাটা পরছি সেটা পর্যন্ত আমার মা বাবাই দেয়, মানে আমার মা বাবা, আমার দিদি, সবাই মিলে আমাকে, মানে বাপের বাড়ি থেকে হেল্পটা আসছে? হ্যাঁ হ্যাঁ, এই জন্মদিন বলো, জামাই ষষ্ঠী বলো। ছেলেরা ক ভাই? স্বামীরা ক? ও এক ভাই, একটাই ছেলে, আর বোন আছে। আচ্ছা, বোনের বিয়ে হয়ে গেছে পাশেই, সুভাষনগর পার্কটা আছে ওখানে। দিয়ে তোমার এরকম ইয়ে করেছে, ওই 20-25 হাজার টাকা ধার করেছে। আমি যখন চিল্লামিল্লি করলাম, শাশুড়ি বলছে হ্যাঁ তোর বউ খালি তেজ দেখায়, কিছু তো করার ক্ষমতা নেই ওর, খালি তেজ দেখায়, মানে সবসময় ছেলেকে সাপোর্ট দিয়ে যায়, সাপোর্ট করে যায়। ও যদি ভুলও করে, আমি যদি একটা প্রতিবাদও করি, সেটা উনি সহ্য হয় না, সেটাও না। দিয়ে তারপর আমি কি করবো, আমি বললাম তোমার তাহলে আংটিটা রয়েছে, তাহলে ওটা বিক্রি করে আমি দিয়ে দিই টাকাটা, নাহলে আমি কোথায় পাবো টাকা।
ওটা বিক্রি করে টাকাটা শোধ করলাম। 25,000 টাকা। হ্যাঁ, তারপরেও আমি বললাম যে দেখো তোমাকে আবার আমি সুযোগ দিচ্ছি, তুমি কিন্তু আর কিছু করো না, আর কিন্তু কোনো জিনিস নেই। ওই তো তুমি জানতে চাইছো না যে টাকাগুলো অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায়? আমি বলছি তো, আমি বলছি তুমি কি করছো বলো। হুম। আমার লেগেছে। কোন কিছু খেলা টেলার অভ্যাস আছে নাকি? জানি না তো, ও। কিন্তু মদ খায়। হুম। কিন্তু মদ খেলে একটা মানুষ কত টাকার মদ খাবে? মানে কিরকম খায়? রোজ খায় না? হ্যাঁ হ্যাঁ, রোজ খায়। রোজ খায়। রোজ খায়। আর ছুটির আর দিন তখন তো সে কাজ করতো, যেই সময় প্রথম শুরু করলো এটা বুঝতে পারলে, তখন তো সে জব করতো। হ্যাঁ করতো। আর এখন করে, এখন করে হচ্ছে পার্ক স্ট্রিটের ওখানে আচ্ছা। শেয়ার মার্কেটের একটা অফিসে করে, মানে পিওনের কাজটাই। যাই করে। হ্যাঁ হ্যাঁ, এই 10,000 11,000 টাকা মাইনা পায়। তো এইরকম মানে দিনের পর দিন এরকম ঘর থেকে জিনিস নেওয়া, ওর মায়ের আলমারিতে যত রূপোর জিনিস ছিল, মায়েরটাও ছাড়ে না। না 10-11টা মতো মানে রূপোর বিস্কুট কয়েন ছিল, সেগুলো নিয়ে নিয়েছে। মায়ের বলে এর আগেও নাকি আমি শুনেছি মায়ের এর আগেও সোনার আংটি বা কিছু ছিল, সেগুলোও নিয়ে নিয়েছে। আচ্ছা। আর আমার বাকি যা জিনিস, তার মানে এটা চুরি করার অভ্যাসটা আছে, মানে এটাকে আমি চুরিই বলতে পারি, তাই না? না বলে নেওয়া ঘরের জিনিসই হোক, হ্যাঁ চুরি করার অভ্যাসটা আছে। হ্যাঁ। তারপরে আমি আমার যা ছিল, এবার আমারও অনেক জিনিস আছে, আমার হাতে কানে গলায়, তারপরে হাতেরই শাখা পলা, যেগুলো বিয়েতে পেয়েছিলে, বাউটি, আমার ছেলের চেন আংটি, তারপরে ছেলের মানে অনেক কিছু আছে আমার। আমি কি করেছি, যখন দেখছি এরকম, আমি আমার বাপের বাড়িতে রেখে একদম সেভ করতে হবে তো। হ্যাঁ, কারণ আমার কাকি শাশুড়িরাই বলেছিল যে তুমি ওগুলো রেখে আসো, নাহলে ভবিষ্যতে কিন্তু এগুলোও থাকবে না। তো এইরকম না দিনে। আর তারপরে শুধু যে স্বামী ওরকম তা না, আমার শ্বশুর শাশুড়িও ভালো না। শ্বশুর মদ খেয়ে আসে দিন রাত্রি, উনি চাকরিও করে কিন্তু মদও খায়, খেয়ে এসে শাশুড়ির সাথে গালাগালি। মানে আমার ছেলেটা যে একটা সুস্থ পরিবেশে মানুষ হবে, ওদের বাড়ির পরিবেশটা সেটা না। আর আমার বরের নাম সঞ্জীব, ও যে মানে নিজেকে শুধরাবে সেটাও ইচ্ছা নেই, সেই ইচ্ছাটাও নেই। আর আমি তো দেখতে পাচ্ছি দিনের দিন ও আরো খারাপ হয়ে যাচ্ছে। কিরকম বলতে এই যে এই নেশাটা, আর লোকের থেকে টাকা ধার করা, লোক দিয়েও দিচ্ছে ওকে। মাইনে টাইনে নিয়ে ওখানে উড়িয়ে দিচ্ছে না ঘরে দিচ্ছে? মায়না বলতে দেখুন, মায়না বলতে 11,000 টাকা মায়না পায়, তার মধ্যে থেকে 10,000 টাকা ঘরে আনে। 10,000 টাকার মধ্যে ওকে 2,000 টাকা হাত খরচা দিতে হবে, তার মধ্যে 4,500 টাকা ওর মাকে দিতে হবে। মাকে? হ্যাঁ, খাওয়া খরচা, খাওয়া খরচা 4,500 টাকা দিতে হবে। আর যা থাকবে তার মধ্যে আমার ছেলের ধরুন স্কুলের মায়না 500 টাকা, আর ও জিমন্যাস্টিক শেখে, সেখানে 1,200 টাকা। মানে আমার আর ছেলের খরচা মিলিয়ে ওই 1,700 টাকাই আমাদের দুজনের লাগে, আমার কোনো এক্সট্রা খরচা নেই। মাইনেটাও তো 10,000, ওটা দিয়ে আর কি হবে? হ্যাঁ, কি হবে, মানে যেটুকুই থাকে, মানে তারপরেও বেঁচে যেটুকু থাকে সেটুকু ওরই লেগে যায়। যেহেতু ওই যে নেশাটা আছে, প্রতিদিনই খায়? প্রতিদিনই। আর ছুটির দিন ওটা কোথায় বাইরে খায় না ঘরে? বাইরেও খায়, ঘরেও খায়। আচ্ছা আচ্ছা, মানে ওটা চাই কম্পালসারি? ওটা চাই। তারপরে হচ্ছে ধার দেনা, মানে আমি কি করব আমি নিজে বুঝতে পারছি না। ধার দেনা ওর বাইরে প্রচুর আছে, সবার থেকে, ওর তার থেকে চাইছে টাকা। এমনকি আমার মায়ের থেকে, আমার জায়বুর থেকেও যে টাকা নিচ্ছে সেটাও আমি আজ পর্যন্ত জানতাম না। এই পরশুদিনকার বলতে আমার ছেলেটার না সাইনাসের প্রবলেম আছে, শ্বাসকষ্ট, ওকে ডাক্তার দেখাতে হয় মাঝে মাঝে, আর সেই ডাক্তারের টাকাটাও আমার মা দেয়, কারণ ওর মায়নার পয়সা দিয়ে তো আমি পারি না চালাতে। তো সেদিন ডাক্তার দেখাতে, এরকম আমার ছেলেটাকেও ডাক্তার দেখাবো, সেটা নিয়েও আমার শাশুড়ি কথা শোনায়। শ্বশুর কি কাজ করে? শ্বশুর জয়শ্রীতে কাজ করতো, রিটায়ার হয়ে গেছেন, পেনশন পাচ্ছে তো? হ্যাঁ, এখন তোমার হচ্ছে গিয়ে সিকিউরিটি গার্ডের কাজ করে। তো ওনার পয়সাগুলো কোথায় যায়? ওনার পয়সা, যদি একটাই ছেলে, হ্যাঁ, আর জয়েন্ট ফ্যামিলি তো একসাথে, তাহলে ওনার পয়সাগুলো কোথায় যায়? ওনার পয়সা সংসার চালায়। আচ্ছা আচ্ছা, তার মধ্যে সাপোর্টের তোমাদের 4,500 টাকা দিয়ে দেয়, কারণ 4,500 তো তিনজনের কখনোই হবে না, চলে না। দিয়ে তোমার আমি অনেক বছর আগে থেকেই বলছি, মা এটা কি কোনো খারাপ কথা? আমি বলেছিলাম তোমার ছেলেটাকে যদি মানুষ করতে হয় তুমি আলাদা করে দাও। আলাদা মানে আমি ঘরে থেকেই খাবো, আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি আমি চালিয়ে দেবো। কি করে চালাবে? কি করে চালাবো বলতে, আমার তো নিজের কোনো এক্সট্রা খরচা নেই, ঠিক আছে? আমি ডাল ভাত খাই, নুন বা এমনিও একসাথে থেকেও যে আমরা এমন কিছু আহামরি মাছ মাংস খাচ্ছি সেরকম না, আমাদের যেভাবে চলতে হচ্ছে চলছে। আমিও সেইভাবেই বলছি, আমি সেইভাবেই চালিয়ে নেবো, আমি ওকে কোনো চাপ দেবো না। কিন্তু আমার বর বলছে আমি বাবা মাকে ছেড়ে আলাদা হবো। আলাদা হলে ফেসিলিটিটা কি পাবে? ফেসিলিটিটা পাবো বলতে, আমার শাশুড়ি যে আমার উপরে দিন রাত্রির খ্যাচ করে, ভোরবেলা উঠবে,
উঠেই গালাগালি শুরু করে দেবে। যার স্বামী নিকম্মা, হ্যাঁ। একটা কথা বল, বাংলা কথা, খোদ্দা কথা বলি, আমি একদম ক্লিয়ার কাট কথা বলি, সেখানে তো একটু ভাষাকে তেড়া করে বলতে হয়, বলবো। হ্যাঁ। যার স্বামী নিকম্মা তার বউদের এইভাবেই শুনতে হবে কথা, এটা মানো তো? হলেও হাজার হলেও ওনার ছেলে, ঠিক আছে, কিন্তু তুমি আর্গুমেন্টে যখন যাবে, বিয়ে হয়ে গেছে মানে ছেলে পর হয়ে গেছে, এটা আর্গুমেন্টে যাবে। আবার তুমি কিছু বলতে যাও, তখন বলবে আমার ছেলে। ব্যাপারটা বুঝতে পেরেছো তো? সব অবস্থাতেই কিন্তু মেয়েদের পরিস্থিতি শোচনীয়। হ্যাঁ হ্যাঁ তো এবার যার স্বামী নিকম্মা, যার স্বামীর ইনকাম নেই, তার বউকে তো এইভাবেই থাকতে হবে, কথা শুনেই থাকতে হবে, মাথা নত করেই থাকতে হবে বোন। এবার আমার কাছে কথা হচ্ছে, আমি এত বছর ধরে এত কষ্ট করে, আমার তো কোনো সকালাত নেই, আমি বলছিও না। সকালে করবে কি করে? আমাকে সীমিত পয়সা, তো হ্যাঁ, সীমিত, আমি সেই পয়সা তো সীমিত, এবার কি করবে? শাশুড়িও তো দেখছে যে সুজাতা এইভাবেই চালিয়ে নিচ্ছে, তাহলে তো ওনার আমাকে সাপোর্ট করা উচিত। অবশ্যই। উনি তো এটা দেখছে না যে সুজাতা বেহাল্লাপানা করছে, আমার ছেলের মানে ছেলের তোমাকে দেখে মনেও হয় না যে তুমি কোনো ইসে একটা ঘর গৃহস্থী একদম। হ্যাঁ, আমি 11টা বছর ধরে অনেক সহ্য করছি, কিন্তু আমি আর পারছি না। কি করবে? আমার এখন প্রথমে তো ওকে বলেছিলাম যে এরকম, শ্বশুরে তো ভালো ইনকাম আছে বোঝা যাচ্ছে, কেন পেনশনটা আসছে, আবার মাইনেটা আসছে। হ্যাঁ, ধূপকাঠির দোকানও আছে। হ্যাঁ, তাহলে তো ভালো ইনকাম সেবা আছে। সদনের কাছে চেনেন ধূপকাঠির দোকান? লটারির দোকানের উল্টো দিকে উনি ওখানে বসেন। মানে যাই হোক, যেভাবেই থাকুক, ইনকামটা আছে, ভালোই মোটামুটি আছে। ইনকামটা আছে। আর শ্বশুর বাড়ি নিজের বাড়ি? হ্যাঁ, নিজের বাড়ি, দোতলা বাড়ি। দোতলা বাড়ি, ভাড়াটারা আছে? না না, ভাড়া নেই। নিচে ওনারা থাকেন, উপরে আমরা থাকি। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার কাছে কথা হচ্ছে, আমার বাড়ির লোকও বলছে, কাকি শাশুড়ি শাশুড়ি ওরাও বলছে যে তোমার স্বামী কোনোদিনও মানুষ হবে না। তাহলে সারাটা জীবন আমি কাকে নিয়ে বাঁচবো? শ্বশুর শাশুড়িকে নিয়ে? সারাটা জীবন তো আমার স্বামীকে নিয়েই বাঁচতে হবে। ওনারা কতদিন, তাই না? আমার স্বামী যদি মানুষ না হয়, তাহলে আমি থাকবো কার সাথে? আমার ছেলেটা এখন ছোট, 9 বছর বয়স, ওকেও তো আগে আরো খরচা বাড়বে। হ্যাঁ, ওকেও তো মানুষ করতে হবে। ও আজকে বলছে আমাদের দুজনকেই চালাতে পারবে না, তাহলে ওর বাবা মাকে চালাবে কবে? ওর বাবা মা কতদিন খাটবে? আমার কথাটা কি খারাপ? তারপরে ও আজকে বলছে যে আমি আলাদা খাবো না, আমি তোমাদেরকে চালাতে পারবো না। আলাদা তো এই পয়সা তো কখনোই সম্ভব হবে না। আর আমি কোনোদিনই পারবো না, তাহলে কোনোদিনই না পারলে ওর বাবাই বা কতদিন খাটবে? তারপরে সংসার তো আরো বাড়ছে। ছেলের এখন কিছুই লাগে না, এখনো 3তে পড়ে, আমি নিজে পড়াই, রাস্তাঘাটে বেরোই, আমার একটা টাকা খরচা হয় না। তো সেভাবে সীমিতভাবে তোমাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। আমি যেখানে অ্যাডজাস্ট, প্রয়োজনটাকে একদম স্টপ করে দিতে একদম হচ্ছে। করে দিয়েছি। হ্যাঁ, প্রয়োজনটাকে স্টপ করে দিতে হবে। আমি যদি অ্যাডজাস্ট করতে পারি। তুমি কতদূর পড়াশোনা করেছো? আমি তোমার ওই 3rd ইয়ার করতে করতে বিয়ে হয়ে তো তুমি টিউশন বাগারা এগুলো করতে পারো না? টিউশনই করি। হ্যাঁ, সেটাই, একটা টিউশনই করি। এবার যে আমার শাশুড়ি যদি আমাকে একটু সাপোর্ট করতো, যে সুজাতা তুমি তোমার ছেলেটাকে আমি দেখবো, তুমি একটা বাইরে কিছু কাজ দেখো না, তুমি বাড়ি বসেও তো টিউশন করতে পারো, প্রচুর টিউশন করতে পারো। করতে পারি তো, কিন্তু আমাদের ওখানে না টিউশনিটা অনেক হয়ে গেছে, বাড়িতে এসে কেউ পড়তে চাইছে না, গিয়ে গিয়ে পড়াতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাও আমি 4 নম্বরে গিয়ে পড়াতে যাই সাইকেল নিয়ে। হ্যাঁ, 2-4টে টিউশন পড়ালে, হ্যাঁ, এই যে সকাল থেকে ঘরের কাজকর্ম করে ছেলে শিশু পাঠে পড়ে, ছেলেকে দিতে যাই, নিয়ে আসি, ছেলে কোন্নগর ওপারে মনসাতলা জিমন্যাস্টিক শেখে, তাকে ওখানে দিয়ে আসি, দিয়ে বাড়িতে এসে আবার সন্ধে ঠন্ধে দিয়ে 4 নম্বরে পড়াতে যাই, 2 পয়সার জন্য। সেই পয়সাটাও যে আমি ইনকাম করি, সেটাও ওকেই দিয়ে আমি হাত খরচা। কেন? কারণ ওর তো যে 2000 টাকাটা দিই না, ও সেটা মাসের আগে শেষ হয়ে যায়। আচ্ছা, তারপর আবার তোমার কাছে চায়? তারপরেও আমার থেকে চায় কি, ওর মায়ের থেকেও ডেলি নেয়। আচ্ছা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা মায়ের থেকে এনতার নিয়েই যাচ্ছে। মা দিয়ে যাচ্ছে? মা দিয়ে যাচ্ছে। মা ডেলি সকালবেলা হলেই আলমারির মধ্যে টাকা ঝুলিয়ে রেখে দেয়। আচ্ছা, ছেলের জন্য। হ্যাঁ হ্যাঁ। আর ছেলেকে যদি টাকা না দেয়, ছেলে কি অশান্তি করে বাড়িতে? তারপরে এবার কি করে না, অশান্তি করে না, ছেলের জন্য রেখে দেয়। ছেলে সকাল হলে নিয়ে চলে যাচ্ছে, তারপর আমাকে কথা শোনাচ্ছে, দেখো ছোটন আমার ব্যাগ থেকে টাকা নিয়ে চলে গেল। আমি তখন বলি, তুমি কেন রাখো ব্যাগে টাকাটা? কি করবো, ব্যাগ খালি রাখতে নেই, তুমি বাড়ি কার নামে? শ্বশুরের নামে? বাড়ি হচ্ছে আমার দাদা শ্বশুরের নামে। দাদা শ্বশুরের নামে? হ্যাঁ। তোমার শ্বশুরা ক ভাই? 3 ভাই। ও বাবা। 3 ভাইয়েরই শরিক ওই বাড়ি? ভাইয়েরই, মানে আলাদা আলাদা আলাদা, সব সেপারেট। এটা তোমার শ্বশুরের নামে হয়নি তো? না, দাদা শ্বশুরের নামেই রয়েছে। দাদা শ্বশুরের নামেই রয়েছে। আর উনিও ভয় দেখায় যে তোমার
আমাদেরকে কেউ দেখবে না, আমরা বাড়ি বিক্রি করে দেবো। কে দাদা শ্বশুরের বাড়ি? শ্বশুর শ্বশুর। ভয় দেখায়, যেহেতু 3 ভাইয়ের আলাদা আলাদা হয়ে গেছে। কিন্তু তোমার শ্বশুরের নামে তো হয়নি? না, সেজন্য হয়েছে তো করতে দাদা পারবে না। শ্বশুরের নামে। হ্যাঁ, শরিকের বাড়ি তো। আমি এটা জানলাম তোমার ফিউচারটার কথা ভেবে আমি এই প্রসঙ্গে ঢুকলাম যে তোমার আর তোমার ছেলের ফিউচারটা কি। হ্যাঁ, এবার দিদি আমার একটাই বক্তব্য, আমি ওর সাথে সংসার করতে চাইছি না। তো কি করবে? ডিভোর্স করবে? যদি সেটা হয় তাহলে আমি সেটাই কি করব। করবে রে? তুমি নিজে কি ভেবেছো? আমি তোমার বাড়ির লোক কি বলে? ভেবেছি বলতে আমার বাবা মাও মানে এখন অধৈর্য হয়ে গেছে, কারণ কত টানবে, কত কি করবে? সঞ্জীবকে যা দেখছে, মানে ও তো মানুষ হওয়ার নয়। ওকে যা আমিও এমনি দেখি। মারধর করে তোমায়? না, মারধর করে না। মারধর করে না। যেটা করে না সেটা আমি হ্যাঁ, বলবো না। রাগারাগি, চিৎকার চেঁচামেচি, ভাঙচুর। ওই মদটা খেয়ে আর কি? হ্যাঁ, না এমনি সুস্থ নর্মাল? অবস্থাতেও। হ্যাঁ, আচ্ছা, রাগ উঠলে ভাঙচুর করে দেবে। রাগটা ওঠে কেন? ওই যে এই উচিত কথাগুলো বলি বলে। আচ্ছা আচ্ছা, তর্ক বিতর্কে রাগ উঠে গেল। আমার কাকি শাশুড়ির মেয়ের বিয়ে 15 তারিখে। কাকি শাশুড়ি কোথায় থাকে? একই বাড়িতেই তো। আচ্ছা, সব একই বাড়িতে? 3 ভাই একই বাড়িতে, যার যার সেপারেট। আচ্ছা আচ্ছা, একটাই বাড়ির ভিতর সবাই? একটা বাড়িতে আচ্ছা আচ্ছা সবার আচ্ছা একটা করে নিচে ঘর, একটা করে আচ্ছা উপরে আচ্ছা ঘর, আচ্ছা আচ্ছা আর সবার আলাদা করে সিঁড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে পুরোই সেপারেট। আচ্ছা, পায়খানা, বাথরুম সবার এক বাড়ির মধ্যেই 3টে সিঁড়ি আছে আমাদের। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। পুরোই সেপারেট। এবার ব্যাপারটা হচ্ছে তোমার, আমার যেখানে ওর বাড়ির লোকই বলছে সঞ্জীব কোনোদিনও শুধরাবে না, ও বিয়ের আগে ভালো ছিল, বিয়ের পর এরম হয়ে গেছে। ওটা তো কথার কথা। হ্যাঁ। ওটা তো বউটার ওপর একটা দোষ চাপিয়ে দিয়ে নিজে মুক্ত হওয়ার আর জন্য। হ্যাঁ, ও এই ভয়টা দেখায় যে আমি মানে আমাকে সহ্য করে ওই বাড়িতেই থেকে যেতে হবে, না হলে ও সুইসাইড করবে। ও, কেন আলাদা হওয়ার তো ওর ভয় আছে, পারবে না তো চালাতে, ওই ভয়টা কাজ তাও করছে আমি তো। বললাম আলাদা হব না, তাও আমি বললাম মানিয়ে নেবো। এই 2-3 দিন আগের কথা, কাকি শাশুড়ি আর কাকি শাশুড়ির মেয়ে নেমন্তন্ন করতে গেছিল আমার বাবা মাকে। মেয়ের বিয়ে 15 ডিসেম্বর। তো আমার মা আমি যেহেতু ওখানে চলে গেছি, তো আমার মা, কাকি, আমার বাবা ওরা সবাই মিলে কাকি শাশুড়িকে বললো যে সঞ্জীবটা এরকম দিনের পর দিন এরকম করছে, ওর মাটাও আমার মেয়ের ওপর এরকম সারাদিন খিটখিট করে, গালাগালি করে, ওই বা কত সহ্য হুম, দিনের পর দিন এরকম করে, তাহলে ও শান্তি কোথায় যাবে? কোথায় পাবে? হুম, তারপরে? দিয়ে মা বললো আজকে তো সুজাতা এই কথাটাও জানে না যে ও আমাদের থেকেও টাকা নেয়। ও, বাস। হুম, এটা নিয়ে আবার চরম সুজাতাদের অশান্তি। বাড়ি গেছিলাম, সুজাতার মা বললো যে সঞ্জীব এরকম চারিদিক থেকে টাকা ধার করছে। শ্বশুরবাড়ির থেকেও তো টাকা ধার নিয়েছে? টাকা ধার নিয়ে, সেটা আমিও জানতাম না, আমার মাও বলে হ্যাঁ, যে আমি আবার অশান্তি করবো। হ্যাঁ। আর আমার মা দিত কেন, ভাবতো কি সঞ্জীব আবার মেয়ে আছে তো এখানে? না না, সঞ্জীব বাইরে থেকে ধার করবে, তার থেকে আমাদের থেকে নিচ্ছে, আমরা কিছু বলবো না, বাইরে থেকে নিলে তো বাইরে দিতে হবে একদম। হ্যাঁ, সেই হিসাবে আমার মাও দিয়েছে। হ্যাঁ। তারপরে সেটা শাশুড়িকে গিয়ে বলেছে, শাশুড়ি আবার ছেলেকে বলেছে যে তুই এরম এরম করেছিস, তোর শাশুড়ি বলেছে কাকিকে। অশান্তি শুরু। এবার সঞ্জীব আবার কি করেছে, ফোন করেছে আমাদের বাড়িতে, ফোন করে বলছে যে আমি নাকি কথাগুলো বলেছি, বলছে সুজাতা এত বড় সাহস, সুজাতা এই কথাগুলো বললো। কি বললো? আমি ধার নিয়েছি, আমার নামে বদনাম করছে, আমার নামে বাজে কথা বলছে, ও যেন এই বাড়িতে কোনোদিনও না আসে, এই বাড়িতে আসলেই কিন্তু অশান্তি হবে। তখন তুমি বাপের বাড়িতে? তখন আমি বাপের বাড়িতে। তার আগেই আমার বাবা মা আমাকে বুঝিয়ে টুজিয়ে যে ঠিক আছে ছেড়ে দে, শাশুড়িটার বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচবে, থাক তুই চলে যা, এরপরে যদি কিছু হয় আমি দায়িত্ব নিয়ে বলছি আমরা তোকে নিয়ে চলে আসবো, আর যেতে দেবো না। তাও আমি বুঝলাম যে ঠিক আছে চলো চলে যাবো। তারপরেও রাতে ও এরকম থ্রেড দিয়ে বলছে ফোনে যে মা তুমি ফোনটা রাখো রাখো, নাহলে কিন্তু অশান্তি হয়ে যাবে, ও যেন এই বাড়িতে আর কোনোদিনও না আসে। কার মাকে বলছে? মানে নিজের মাকে বলছে? ও যেন এই বাড়িতে কোনোদিনও না আসে, তাহলে কিন্তু খুব অশান্তি হয়ে যাবে। কি করবে অশান্তি? অশান্তিটা কি করবে? নিজেকে শোধরাবে না? অশান্তিটা তোমার সাথে করবে? আচ্ছা, মানে ও ভুল করে যাবে, ওকে কিছু বলা যাবে না, ও যা, ও মদ খাবে, ও ধার করবে, যা খুশি করবে, উশৃঙ্খল জীবন যেটা বলা হয় আর কি, মানে উশৃঙ্খল ওকে জীবন। দেখলে মনে হবে কি ও বিয়ে করেনি। আচ্ছা, এইভাবে নিজেকে রেখেছে? হ্যাঁ, মানে বিয়ে করতে হয়, একটা ঘরে বউ আনতে হয়, এনে রেখে দিয়েছি, একটা বাচ্চা জন্ম দিতে হয়, করে দিয়েছি, ব্যাস এইরকম ব্যাপার। মাও বোঝায় না কোনো সময়?
মা বোঝায় বলতে আর শুনবে না, শুনলে পরে কতদিন আর বোঝাবে, এটাও একটা বাস্তব। হ্যাঁ, ছেলেরা বড় হয়ে গেলে কতদিন বলবে। হ্যাঁ, তারপরে ছেলের উপর একটা ভয়, ছেলেকে কিছু বলবো ছেলে ভাঙচুর করবে, হ্যাঁ ছেলে হ্যাঁ কোথায় হ্যাঁ, চলে যাবে, একটাই ছেলে, একটাই হ্যাঁ ছেলে, ওইটা একটা কিছু হয়ে ব্যাপারটা। যাবে। কিন্তু আমার জীবনটা কি হবে? তোমার বাড়ির লোক কি বলছে এখন? আমার বাড়ি তাদের মতামতটা কি? তাদের মতামত হচ্ছে এখন বলছে তুই যেটা ভালো বুঝিস সেটা কর। তুমি ডিভোর্স করে নিতে চাও নাকি? আমি বলতে চাইছি যে আমি নিজে খেটে কাজ করে আমার ছেলেটাকে আমি মানুষ তো ও বাড়িতে থেকে করো। ওই বাড়িতে থেকে আমার কি হবে? কি শুধু বাড়িটার জন্য? সেটা নয়, মানে কিভাবে বাঁচবে একটা পুরুষ ছাড়া একটা হ্যাঁ, মহিলা? আমার পুরুষের প্রতি এই সমাজ কি পারবে সুস্থভাবে আমি বাঁচতে? সমাজের কথা আমি ভাবিই না, সমাজ আমাকে দেখেও না, খায়ও না, খাওয়ায়ও না। কিন্তু যখন সমাজ ছিঁড়ে খেতে আসে তখন কিন্তু ভীষণ মারাত্মকভাবে ছিঁড়ে খায় সমাজ। সে তো আমি জানি, কিন্তু আমি সত্যি কথা বলতে এখন আমি আমার ছেলের কথা ছাড়া আমি আর কারোর কথা একটা ভাবি না। নারীর পাশে একটা পুরুষ খুব, হ্যাঁ। মানে বলেন একটা সাপোর্ট, সেটা মোরাল আমি- সাপোর্ট হ্যাঁ, সেটা আমি খুব বুঝতে পারছি। প্রয়োজন বোন। কিন্তু আমার সাপোর্টটা কোথায়? শুধু মানে সিঁথিতে সিঁদুর আছে এটুকুই, লোকে দেখছে আমার একটা বর আছে, কিন্তু আর কোনো দিক থেকে কিন্তু আমি কোনো রকম সাপোর্ট পাই না। সারাদিন কাজ ছেড়ে এসে যে দুটো কথা বলবো ওর সাথে, সেই সময়ও সেই নেই। মানসিকতাও নেই। না, ভোরবেলা মা গালাগালি করছে, ওকে ডেকে শোনাচ্ছি কি গো তোমার মা দেখো এইসব কথা বলে, শুনছে, শুনে ঘুমিয়ে পড়ছে। ও জানে আমি তো নির্জীব, আমার তো শুনে হ্যাঁ, বলে লাভ হ্যাঁ, নেই। আমি মাকে যদি দুটো কথা বলতে যাবো তাহলে মায়ের কাছ থেকে আমি নেবো। একদমই তাই, সংসারটা তো তারাই চালাচ্ছে হ্যাঁ, হিসাব মতন, বুঝে নাও। হ্যাঁ। 4,000 টাকা নিজের চলে না, আমি তো বুঝতে একার পেরেছি। চলে না 4,000 টাকায়, তো সেই জায়গা তো দুর্বল, ওইটাই তো হচ্ছে সে কথা। বলতে পারবে না তো। আমি কখনো বলছি না যে তুমি আমার দোষটা ঢাকো। এখানে তুমি শাকের করা, তুমি এদিকেও কাট, এদিকেও চেপে ওদিকেও চেপে, এটা হয় এটা। আমি কিন্তু বলছি না যে তুমি আমার ভুলটা ঢাকো, আমার দোষটা ঢাকো। যদি আমারও কোনো ভুল থাকে সেটাও তুমি বলো, সুজাতা তোমার এটা ভুল, কিন্তু আমার তো কোনো ভুল নেই, আমি তো জানি। তো এখান আমার থেকে বাড়ির আলাদা লোকও থেকে কি জানে। বাপের বাড়ি চলে যাবে? হ্যাঁ, সেই বাবা মার কাছে পড়ে থাকবে, ভালো থাকবে তো? মানে সে সম্পর্কটা আবার তিতা হয়ে যাবে না তো? কেন মা বাবার কাছে তো বিয়ের পরে মেয়েরা জানোই তো, হ্যাঁ হ্যাঁ, সে তো আমি সব মায়ের কাছে বোঝা হয় না, কিন্তু আমাদের ওটা ধরেই নিতে হবে। প্রথম প্রথম ভালো থাকলেও পর একটা সময় তিতা হয়ে সে যাবে। তো আমি বুঝতে তারপরে সাথে তোমার বাচ্চা, অদূর ভবিষ্যৎ, তোমার এখন খুব কম বয়স, অদূর ভবিষ্যৎ, হটকারিতা চিন্তা ভাবনা করে জীবনে যদি আবার কখনো অন্য কিছু ভাবো, এর থেকে ভালো হতে পারে, আবার এর থেকে খারাপও হতে পারে, এটাও তো একটা ব্যাপার থাকে জীবনের। জীবনে আমি সত্যি কথা বলতে আমি আমি এই বয়সে আমি অনেক কিছু দেখে নিয়েছি, তাই আমি অন্য কোনো চিন্তা আমি করবই না, করতে চাই না, এটা তো দেখো, এটা মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারে না আমার মা বলে সময় কখন কাকে নিয়ে যায় বোন। আমি তখন বলছি যে দেখো আমার কাছে আমার ছেলে ছাড়া আপন বলতে কেউ নেই। 9 বছর বয়স বললে? হ্যাঁ, আর প্রত্যেক ও যে জিমন্যাস্টিক করে না, এই বয়সে যা জিমন্যাস্টিক করে ওর ক্লাবে নাম আছে। ও 9 বছর বয়সে ও 16-17 বছর ছেলেদের সাথে জিমন্যাস্টিক করে। লাইনটা মানে ভালো বুঝেছে, ধরেছে একদম। হ্যাঁ হ্যাঁ, আমি চাইছি যে আমার ছেলেটাকে একটু ভালোভাবে সুস্থ পরিবেশে মানুষ করতে। আমার শ্বশুর বাড়ি যেরকম, আমার বাপের বাড়ি পুরো আলাদা, পুরো উল্টো, মানে ওই বাড়িতে একটা বিড়ি খাওয়ার লোক নেই। তোমার ভাই বিয়ে করেছে? হ্যাঁ। বউ আছে ওই বাড়িতেই? হ্যাঁ হ্যাঁ, কিরকম তোমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে? খুব ভালো। ও এইসব দেখে ও আমাকে বলছে বোন তুমি চলে আসো এখানে। আমার দাদা আমাকে বলছে যা তুই তোদের ওখানে মহিলা সমিতিতে কথা বল, কারণ সঞ্জীব ভালো না, হট করে যদি কিছু একটা করে ফেলে কিন্তু দোষ তোর দেবে। তো ওই তো বলছে তোমাকে থাকতে না করছে তো। হ্যাঁ, ওই তো বলছে যে আসবি না। হচ্ছে আবার বলছে যে চলে আসো। না তো তুমি তাহলে থেকে যাও বাপের বাড়িতে, ডিভোর্স করার তো প্রয়োজন নেই। তাহলে তুমি যদি অন্য কোনো সম্পর্কে না যেতে চাও, না না না, তাহলে যদি সেটা হয় তাহলে সেটা চুপচাপ থেকে যাও, নিজের বাপের বাড়িতেই থেকে যাও, কোনো অসুবিধা নেই। ছেলেটা মানুষ হবে না তো? না, কেন অসুবিধা হবে? তুমি তো ওই ফেসগুলো করছো না, আমি এই জন্যই আরো এখানে এসেছি যাতে ওর মাথাটা খারাপ আছে, ও মানে ভয় দেখায় কি, মানে তুমি না আসলে এই করবো। হ্যাঁ হ্যাঁ, আমি কাজ বাজ ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবো, বা আমি গলায় দড়ি দেবো, আমি কিছু খেয়ে নেবো, মরে যাবো, বাবা মাকে ভয় দেখায়। আমি সেটার জন্যই আরো, তার নিজের বাবা মাকে ভয় দেখায়। হ্যাঁ, তার নিজের বাবা মাকে ভয় দেখায়। আর এই যে এখন যে তুমি ওখানে থাকতে চাইছো না, সেটা তুমি তোমার শ্বশুর শাশুড়িকে জানিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা কি বলছে? ওনারা কি বলবে, একটা ছেলে, ওনারা তো বলবেই যে না সুজাতা তুমি চলে আসো, আর এরকম কিছু হবে না। কিন্তু আমি তো জানি যে ওই ছেলে মানুষ হওয়ার না। ও একবারও বলছে না আমি সবকিছু ছেড়ে দেবো, আমি সংসারে মন দেবো। লম্বা টাইম বাপের বাড়িতে কখনো থেকেছো? 6 মাস, 1 বছর, এরকম? না, না,
এরকম থাকুনি না? না না, কারণ ওরকম থাকতে দেয়নি আমাকে কোনোদিনও। খুব সেই জোর দিকটাতে দিয়ে আবার একটা টান আছে। হ্যাঁ হ্যাঁ। না, টান না, তাহলে মানে যেতে দেবে না আমাকে, মায়ের কষ্ট হবে, মায়ের অসুবিধা হবে, এরকম ব্যাপার। একটু একটু নিজেকে গুছিয়ে নিলেই কিন্তু সংসারটা দারুণ হ্যাপি হ্যাঁ, সংসার। হ্যাঁ, একটু হ্যাঁ, গুছিয়ে নিতে হবে হ্যাঁ, খালি, হ্যাঁ, হ্যাঁ। খুব বেশি নয় কিন্তু, একটু ওটাই, গুছিয়ে নিতে আমার মা তো হবে। ওটাই বলে যে আমার মেয়ের তো কোনো চাহিদা সংসার তো নেই, একদম ছোট্ট সংসার, সুন্দর। আর ওর তো কোনো চাহিদা নেই। না না, তুমি খুব এটা সিম্পল, তো দেখে বোঝা এটা যাচ্ছে। দিতে হবে, ওটা দিতে হবে। তুমি সংসারে মন দাও, খাবে না কেন? তোমার যখন একটা নেশাটা হয়ে গেছে, তুমি সপ্তাহে একদিন খাও, রোজ খাও। নিজেকে তো সেটাকে কন্ট্রোলে। কিন্তু আমার মনে হয় না যে ও শুধু মদ খায়, আচ্ছা। কারণ এত টাকা মদে লাগে না। 20,000 25,000 কারোর কাছ থেকে 5,000 প্রতি 10,000। মাসেই ধার করছে? হ্যাঁ, বাবা। সেগুলো অর্ধেকটা আমরা জানিও না। একটা মানুষের আর দরকারও নেই ওগুলোর ভিতরে ঢুকেও না। হ্যাঁ। আমি মনে করি ওগুলো ঢুকতে হবে না তোমাকে। এবার ঢুকতে হবে না, সেই তো আমাকেই তো দিতে হচ্ছে, সত্যা করতে হচ্ছে। কেন, তুমি কেন দেবে? তুমি তো জানোই না, তো তুমি দেবে কি করে? যখন গলা অবধি হয়ে যাচ্ছে আর পাচ্ছে না দিতে, তখন তো বাড়িতে এসে মাকে বলছে, ও মা আচ্ছা। এত টাকা ধার হয়ে গেছে, আমি কোথা থেকে দেব? বাবা। তখন তো ওর রাস্তা নেই, তখন তো আমাদের কাছেই বলতে হচ্ছে। ফ্যামিলি যেহেতু। তখন এবার আমরা শুনে তো আমরা তো চুপ করে থাকতে পারবো না। না। তোমার ওই বাড়িতে সবাই আছে তো? সবার মানে ওই যেই বাড়ি, শ্বশুর বাড়িতে সুসম্পর্ক আছে তো সবার সাথেই মোটামুটি যারা রয়েছে? সবাই, হ্যাঁ সবাই আছে, আর সবাই তো জানে সিচুয়েশনটা। হ্যাঁ হ্যাঁ, সবাই। তো সবাইকে ডেকে পরিস্থিতিটা বলো একবার, যে আমি আর থাকতে চাইছি না, আমি বাপের বাড়িতে পার্মানেন্ট আমি থাকছি। বলে দিয়েছি। হ্যাঁ, তারা কি বলছে? সবার মাঝখানে বলেছো? হ্যাঁ, সবাইকে সবাই নিয়ে ফোন করে, এখন সবাইকেই একটা ফোন করে নয়, মানে সবাইকে নিয়ে একটা গেট মিটিং যেটা হয় বাড়িতে, শাশুড়ির ঘরে বা যেখানে হোক, ওখানে নিয়ে সবাইকে নিয়ে, ঠিক আছে, নিয়ে সবাইকে পরিষ্কারভাবে জানিয়ে দাও যে আমি এত বছর তো আমি হ্যান্ডেল করলাম, আমি দেখলাম, কিন্তু আমার পক্ষে এখন আর আমার পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না, ছেলের জন্য বিশেষ করে, কারণ এই পরিবেশটা আমি দিতে পারছি না ছেলেকে। তো আমি শাশুড়ি যেমনই হোক, শাশুড়ি যেমনই হোক, উনি খারাপ ভালো যেমনই, উনি আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, খারাপই, কিন্তু উনি যেমনই হোক, ওনাদের সঙ্গে তো আমি সারা জীবন থাকবো না, থাকবো আমার স্বামীকে নিয়ে। সেই স্বামীটাই যদি মানুষ না মেন থাকে, প্রবলেম তোমার হাজবেন্ডকে নিয়েই তোমার টেনশনটা বেশি। হ্যাঁ, হ্যাঁ। তো সেটা তুমি সবাইকে ডেকে, পরিবারের লোক, তোমার বাপের বাড়ির লোকও দরকার নেই, দরকার এই শ্বশুরবাড়ির লোকদেরকে নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দাও যে এই পরিস্থিতি চলছে বা এইরকম ব্যাপার। বিশেষ আমার মনে হয় না খুব তর্ক বিতর্ক ঝগড়া এই জিনিসগুলোকে অ্যাভয়েড করে, কথাটা বুঝতে পেরেছো? বা বাপের বাড়ির লোককেও রাখাটা দরকার। আমি এটা ভুল বললাম যে বাপের বাড়ি না, বাপের বাড়ির লোককেও রাখো, রেখে তাদেরকে সবাইকে ডাক করাও, ডাক করিয়ে একটা দিন মিটিংটা রাখো, কোনো ঝুট ঝামেলা করে নয়, একটা শান্তিপ্রিয় মিটিং, যে এই রকম পরিস্থিতি, তো আমি ফাইনালি আমি আমার বাবার বাড়িতে আমি থাকতে চাইছি। যদি জীবনে ভবিষ্যতে কোনোদিন মনে হয় যে আমার হাজব্যান্ড ঠিকঠাক হয়ে গেছে, সেদিন আমি চিন্তা করে দেখবো আমি ফিরবো কি ফিরবো না, কথাটা বুঝেছো? তো আমি অন্তত ছেলের ভবিষ্যতের জন্য আমি ফাইনালি বাপের বাড়িতে, এটা তুমি সবাইকে জানিয়ে যে এইরকম পরিস্থিতি, আপনারা তো সবাই জানেন, লুকোচুরির কিছু নেই, তো এইরকম পরিস্থিতিতে আমি বাপের বাড়িতে ফাইনাল থাকতে চাই। ও বললো আর এসো না, তারপরে আবার একটা চাপ, আবার দুদিন পরে একবার না, এটা কন্টিনিউ অনেকবার করবে। হ্যাঁ, হয়েছে। আর এই জিনিসটাও বুঝে গেছে ভালো করে, হ্যাঁ, যে ও এখানেই আসবে এবং এখন রাগের মাথায় বলে দিই, পরে আবার ডেকে নিয়ে চলে আসবো। তো এটা একটা খেলা চলছে, বেশ দারুণ খেলা। তো যাই হোক, এই যখন তোমার মনটা এতটা তিক্ত হয়ে গেছে ওখানে, তো সেইখানে আরো তিক্ততা ঘিরে নিয়ে একটা মেন্টাল হ্যারাসমেন্ট। আর তুমি যে টিউশন করছো, তাহলে সেটার কি হবে? টিউশনি আমি ডেলি ওখান থেকে পড়াতে আসি, বেলুর থেকে এইখানে আসো? ওই বাপ রে বাপ। তোমার ছেলে স্কুলটা এখানে তো, ছেলে স্কুল এখানে, আর ছেলে তো কোন্নগরে প্র্যাকটিসে যায় না, ওই জন্য বাড়ি থেকে কোন্নগরে দিয়ে আবার ইসরায় এসে 4 নম্বর গেট ধরে পুরো যাই, হেঁটে পড়াতে যাই জয়শ্রীর ভেতর দিয়ে। তুমি আমার মনে হয় এটাই বেটার হবে, সবাইকে আমি ডেকে, যখন এত কষ্ট করছি, কারণ একটা টেনশন আছে কিন্তু তোমার হাজবেন্ড যে ধমকিটা দেয়, ওটার জন্য তুমি বেশি ভয় পাচ্ছ। তো ওটার জন্য তোমাকে কি করতে হবে, পুরো ফ্যামিলিকে একটা সাক্ষী রাখতে হবে যে আমি কিন্তু বাপের বাড়ি যাচ্ছি, এবং তোমার স্বামীকেও রাখবে ওই জায়গায়, রেখে কথা বলো, কথা বলে দেখো, এই 1-2 দিনের মধ্যেই করো, এটা 1-2 দিনের মধ্যেই করো, সবাইকে ডেকে একটা গেট মিটিং করো বাড়িতে করে, তারপরে ওনাদেরকে বলো এই ব্যাপার, আমি ফাইনালি বাপের বাড়ি থাকছি, আমি আসছি না, কারণ এই পরিস্থিতি থেকে আমি বেরোতে পারছি না। যদি ভবিষ্যতে ভালো হয় আমি অবশ্যই আসবো, এই কথাটা বলে রাখবে, যদি ভবিষ্যৎ যদি ঠিকঠাক থাকে আমি আবার আসবো।
সম্পর্ক থাকবে, যে যার মতন ফোন করবে, আমার কথা মা হবে। বলেছে এটা হুম। সঞ্জীবকে সেদিন যখন বাড়িতে গেল, কালকে বাড়িতে গেছিল আমাদের বাড়িতে, আমাকে বলছে যে তুমি বাড়ি চলো, আমি রাগের মাথায় বলে দিয়েছি। আচ্ছা, আবার আনতেও যাচ্ছে? হ্যাঁ। গেছিল কালকে গেছে, তাও আবার কি খেয়ে। আচ্ছা, পুরো ড্রিঙ্কস করে গেছে শ্বশুরবাড়িতে? হ্যাঁ। হ্যাঁ। মানে খেয়েও যে অসভ্যতামি করে ওরকম না, 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 না। নর্মাল থাকে খেয়ে। তোমার মেন ব্যাপারটা হচ্ছে ও টাকাটা ওড়াচ্ছে বাইরে, হ্যাঁ। আর টাকা ধার করছে, যেটা চাপ নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার গিয়ে বলছে চলে। আমি তখন আমার মা বললো যে ও থাক না, 2 মাস 4 মাস এখানে থাক, তুমি নিজেকে শুধরাও, তারপরে ও যাবে। তার মধ্যে তুমি আসো না, আসো ছেলের আসে সাথে যাও, দেখা হ্যাঁ, করো, যেটা আমি বললাম, কথা বলে, এটাই আমার মাও বলেছে। আসে যাও করো। হ্যাঁ, কিন্তু ও একবারও বলছে না ঠিক আছে আমি শুধরে যাব, তারপরেই যাবে। এইভাবে তো শোধরাবে না এত তাড়াতাড়ি। তুমি 11 বছর তুমি দেখছো, হ্যাঁ। তার আগের থেকেই যে অভ্যাস নয় কে জানে। সেটাই তো আমার মাকেও আমি বলছি, এত মা আমি তাড়াতাড়ি তো থাকি, আমি জানি যে ও শুধরাবাচ্ছে এত তাড়াতাড়ি। ও দেখো, শোধরাবার হলে মানুষ নিজের থেকেই শুধরে যায়, এটা কিন্তু বাস্তব। কেউ কাউকে শুধরে দিতে পারবে না। না। মানুষের মনের থেকেই নিজে একদম বলে না বাবা আমার এখন আমার সংসার দরকার নেই, আমাকে সংসার করতেই হবে। শোধরানোর টোটাল বিষয়টাই নিজের মধ্যে, বিগড়ানোটাও নিজের মধ্যে। ঠিক আছে, তুমি আমি ওইটাই করো। সত্যি কথা বলতে ওই পাড়া প্রতিবেশীর কথা অনেক চিন্তা করেছি, এ কি বলবে ওকে। তারপরে দেখলাম কেউ আমাকে খাওয়ায়ও না, পড়ায়ও না, লোকে 1000টা কথা বলবে, মেয়েরা যতই ভালো হোক মেয়েদের দিকেই দোষ আসে। না সেটা নয় বোন, এবার তুমি আমার কাছে এসছো, আমি তো তোমাকে মিসগাইড করতে পারি না। না, না, না। কথাটা বুঝবে। হ্যাঁ, হ্যাঁ। আমি তোমাকে কখনো মিসগাইড করবো না, যেটাতে তোমার সঠিক পন্থা হবে আমি সেটাই তোমাকে বলবো। কখনো বলবো হ্যাঁ চলে 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 ডিভোর্স করে দাও, হ্যাঁ, ও একদমই নয়। এমন সুস্থভাবে তোমাকে আমি গাইড করব যাতে বলে না লাঠিও না ভাঙে, মানে ইয়েও সাপও না মরে, এইভাবে। বলছে যে কেন একটা ছেলে আছে তোমার সাথে, আর তোমার খুব কম বয়স, একটা ভবিষ্যৎ, পুরো অদূর ভবিষ্যৎ পড়ে আছে, কথাটা বুঝবে। আর আমি এই ছেলের জন্য যা করি না, যা খাটি, নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে, সেটা একমাত্র আমার ফ্যামিলির লোক জানে। তুমি এই অবস্থাতে একটাই কাজ করবে, পুরো ফ্যামিলিকে এক জায়গায় করো, শ্বশুরবাড়িতেই এসে সবাইকে ডাক করাও, করিয়ে সব কিছু। যদি তুমি ফাইনাল মনে করো যে আমাকে বাপের বাড়িতেই থাকতে হবে, আমি এই পরিস্থিতিতে থাকতে পারছি না, তাহলে তুমি এক কাজ করো, তুমি সবাইকে ডাক করিয়ে সুন্দরভাবে কথা রেখে, কথা বুঝিয়ে বলে ব্যাগ নিয়ে সামনের থেকে বেরিয়ে চলে যাও বাপের বাড়িতে। বাপের বাড়িতে তোমার স্বামী যেরকম যা আশা করছে করবে, সন্তানের যেরকম খরচা দিচ্ছে দেবে, খরচা তো দিতে হবে ভাই। তুমি বাপের বাড়ি পড়ে আছো বলে তো সে খরচাটা না। ও যদি না আসে আমি কাজকর্মও করব না, আমি চলে যাব। মানে তার মানে এটা কি, মানে ও আমার ছেলের কোনো দায়িত্ব নেবে না, কোনো খরচা দেবে, আবার সাথে থাকলেও অশান্তি। হ্যাঁ। তুমি অপশানগুলো রাখো, যখন মিটিংটা হবে না, মিটিংটা অবশ্যই করো, কিন্তু অবশ্যই করো। যেহেতু তুমি বাপের বাড়িতে উঠে রয়েছো, অবশ্যই সবাইকে ডেকে মিটিংটা করো, তাদের বাড়ির লোককে মেন করে মিটিংটা করে অপশানগুলো দাও যে এই অপশান আছে দুটো, হয় ভালো হতে হবে, আর নয়তো আমি চিরস্থায়ী বাপের বাড়ি থাকবো। তো সেটা বলার পরে যদি মনে তো হ্যাঁ হ্যাঁই বলবে, সাময়িক হ্যাঁ হ্যাঁই বলে নেবে, আবার যেইকে সেই। তো যাই হোক, একটা লেখাপড়ি করে নাও নিজেদের মধ্যে। কথাটা বুঝেছো কি বলেছি? তো ভবিষ্যৎটা ভেবে বললাম, একটা অদূর ভবিষ্যৎ। আপনি কি আমার বাড়ির লোকের সাথে একটু কথা বলবেন? সেটা কি তোমার মানে বাপের বাড়ির লোকের সাথে? বাপের বাড়ির লোকের সাথে কথা বলতে পারি, কিন্তু শ্বশুর বাড়ির লোকের সাথে এখন কথা বলা ঠিক হবে না। না না না, কারণ বাইরের ইন্টারফেয়ার হয়ে যাবে। আমি তো বাড়ি থেকে বলে এসেছি, আমার দাদাও বলেছিল যে তুই যা একটা, ওরা ওই ভয়টার জন্য আমি বুঝতে পারি। আমি তোমাকে কি বললাম, একটা অদূর ভবিষ্যৎ কিন্তু একটা দাঁড়িয়ে আছে। না না, ওরা ওই ভয়টার জন্য বলতে যে সঞ্জীব যদি কিছু একটা, ওইটার কথাই তো বললাম, তো একটা অদূর ভবিষ্যৎ, যদি কিছু একটা ব্যালেন্স। আমার বাপের বাড়ির সম্বন্ধে যদি, ওর বাবা মা তো ভালো না, ছেলের কিছু একটা, দেখো বাবা মা ভালো হোক বা খারাপ হোক, ছেলের কিছু হলে তখন সে সবাইকে জড়িয়ে নেয়। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই যে আপনি যে বুদ্ধিটা দিলেন যে এরকম গিয়ে মিটিং করতে, করে লেখাপড়ি করতে হবে যে তুমি ভালোভাবে লিখে দাও, আমি তাহলে সংসার করতে রাজি, কোনো অসুবিধা নেই, নিজেদের মধ্যে তো। আর তারপরে লেখাপড়ি হিসাবে, লেখাপড়িটা মানে কি, তুমি সেফ সাইড হলে জীবনে যে একটা অদূর ভবিষ্যৎ, একটা টেনশনটা, সেইখান থেকে তুমি কিছুটা হলে ইয়ে পেয়ে যাবে। তারপরে তুমি ওখানে লেখাপড়ি করে তুমি বাপের বাড়ি চলে আসলে, না তো ওখানে থাকলে। তারপরে যদি আমি এই মুহূর্তে ওখানে থাকতে চাইছি না, বাপের বাড়ি থাকতে চাইছো তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে বলবো আমি আপাতত আমি এখন বাপের বাড়ি থাকছি না। সত্যি কথা বলতে মানে আমার মনের দিকটা একদম ফিনিশ হয়ে গেছে, কারণ অনেক সুযোগ দিয়েছি ওকে, মানে আমার মতো মেয়ে বলেও এতটা সুযোগ দিয়েছে, নাহলে তাও দিত না। হ্যাঁ, একটা লম্বা সময় তো, 11টা বছর কি কম নাকি? অনেকটা বছর গেছে তো,
অনেকটা বছর তো একটা চলে টাকা যাচ্ছে। যে আমি ব্যাগে ঝুলিয়ে রাখবো কোথাও, সেখান থেকে নিয়ে চলে যাচ্ছে। লুকিয়ে কিছুর তলায় রাখবো, সেখান থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে। ও এটা ভাবছে না যে ছেলেটার স্কুলের ফিসটা দিতে হবে, ছেলের ক্লাবের মাইনাটা দিতে হবে, রেখে দিই। অন্য কথা আমি বাদ সংসার দিলাম। সম্পর্কে না, যেখানে যা টাকা পাচ্ছে সবকিছু দিয়ে আসার পরেও আমার পায়ের নুপুর একটা ছিল রাখা, যেটা আমি ভুলে গেছিলাম, সেটা পর্যন্ত নিয়ে চলে গেছে। মানে এটা তো আছে, এটা এটা দিয়ে তো কিছুটা সঙ্গত গুলো জানো তুমি কার সাথে মেশে হ্যাঁ, টেশে সব জানো? মাতাল। ও বাবা। দুটো ভালো বন্ধু ছিল, হ্যাঁ যারা পুরো মানে পুরো একদম সংসার নিয়েই ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম মানে সঙ্গতে পেলে ছেলে হ্যাঁ হ্যাঁ। ছেলে বউকে কি, যেগুলো ওর দুটো সব থেকে ছোটবেলার বন্ধু, যেই দুজন বন্ধু মানে শুধু সংসার ছাড়া আর কিছু চেনে না। ছেলে বউকে কি করে ভালো রাখবো, বউকে কি বউয়ের সকাল রাত কাউন্সিলিং করাও না তোমার হাজবেন্ডকে, কাউন্সিলিং করাও শ্বশুর শাশুড়িকে বলে যে আপনার ছেলেকে কাউন্সিলিং করান। বর করবে না। করবে না না, নিজের থেকে ভালো হতে চায় না, না না না, যেরকম চলছে চলুক। চলুক। ওর তো দেখেও বোঝা উচিত যে আমার বউটা কতটা কষ্ট করে। ওর তো কোনো আর এই যে- ছেলেটাও এতটাই ভালো। না না, আর এই যে যাবো যাবো করছে, যাবো, ফাইনালি যেদিন তুমি চলে যাবে ওখান থেকে, তখন কি হবে সেটা ভাবছে না। না, আজ তো আমি বুঝিয়ে আনছি, চলো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আর তুমি বললে বিশ্বাস করবে না, সবাই বলে যে আমার ছেলেটা এত ভালো হয়েছে। দেখো জীবনে তো সবাই বেটার লাইফটাই আশা করে, তাই না? কেউ কখন বলে আমি খারাপ আমি থাকবো? কখনো বলিনি যে আমার বাবা মা এই চাকরি দেখে বিয়ে দিয়েছে বলে চাকরিটা চলে গেছে, সেই ইয়েতে ওর সঙ্গে থাকবো না। আমি কোনোদিনও এটা বলিনি যে তোমার কম মাইনা আমাদের ভাগ্যে ছিল, হয়ে গেছে। সেটাও অ্যাডজাস্ট করেছো? সেটাও করেছি যে কম মাইনা, তার মধ্যে দিয়েই আমি মানিয়ে নেব। কিন্তু ও তো মানছে না, ও নিজে তো বুঝে চলছে না, তাহলে আমি মানছে না, না অভ্যাসের দাস বলে না, একটা অভ্যাস হয়ে গেছে তো, সে অভ্যাস থেকে বেরোতে পারছে না, নিজে বেরোতেও চাইছে না তো। না, ও যদি নিজের মনে সেই জেদটা না যে না আমাকে ঠিক হতে হবে, একদম, হ্যাঁ হ্যাঁ, আমার ছেলের মুখের দিকে তাকিয়ে ঠিক হতে হবে, যা হওয়ার হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, আমি এরকম বলে আমার ছেলেটাও এরকম হবে, সেটা যেন না হয়। সেটা কোনো ইসে নেই। না, আর আমি কি চাইছি যে আমি যে কষ্টটা ভোগ করছি, এর পরবর্তী প্রজন্মে আমার ছেলের বউটা এসে যেন সেই কষ্টটা ভোগ না করে। আরে তুমি ছেলেটাকে তৈরি করবে তো আগে, সেই হ্যাঁ। সেই প্রসেসটাও তো ডেঞ্জারাস হ্যাঁ, প্রসেস। সেটাই তো। কোথা থেকে আসবে, কি আসবে? তাহলে এগুলো বাবা মা ছাড়া কে ভাববে? কে ভাববে? এইটাই কালকে আমি লাইভে বার্তা দিয়েছি যে ডিভোর্স বা আলাদা স্বামী স্ত্রীর হয়, কিন্তু বাবা মায়ের প্রথম কর্তব্য সন্তান কিভাবে লালিত পালিত হবে, এটা সন্তানের অধিকার। তাহলে এগুলো কেন বুঝতে পারে না বুঝি না আমি। ছেলেটাও তো বড় হচ্ছে, ও তো দিনের পর দিন এরকম দেখছে, তাহলে বাবা চুরি করছে, হ্যাঁ হ্যাঁ, বাবা মদ খাচ্ছে, শুনছে তো, অবশ্যই ওরও তো একটা এফেক্ট পড়ছে মাথায়, পড়বেই পড়বে, মাথাতে ঢুকছে ওগুলো। ঢুকছে তো। আমি ওই পরিবেশটা থেকে আমার ছেলেকে দূরে রাখতে চাইছি। না তুমি আমি তাহলে বললাম না, আমার বাপের বাড়ির পরিবেশ পুরো আলাদা। তুমি এটাই যদি হয়, তুমি ওই কি বলে বাপের বাড়িতে থাকো, বাপের বাড়িতে তুমি থাকো। একটু আমার মায়ের সাথে একটু কথা বলা ঠিক হবে? কারণ হ্যাঁ, কারণ ওনারা পুরোই আলাদা, বললাম না। ফোন লাগাও। কারণ ওনারাও তো জানবে যে আমি এসেছিলাম এখানে, আমি কি কথা অবশ্যই, হয়েছে। 12:30 বেজে গেছে, আমি একজনের সাইকেল নিয়ে এসেছি, 1:45 ছুটি হয়ে যাবে। ফোন দাও, কি বলবো? যে সুজাতা এরম এসছে, কোন জায়গাতে এসছে বলুন। হ্যালো, হ্যাঁ বলো। মা কোথায় গো? মা আসেনি, মায়ের ফোনে ফোন করো, মার কাছে ফোন আছে। ও কাকি আছে তো? হ্যাঁ তাহলে দাও, ওই যে আমি বললাম না এসছি কথা বলবো। জয় ভীম মহিলা সংস্থা। হ্যাঁ, ওই মহিলা সমিতিতে হ্যাঁ, দাঁড়াও, কাকির সাথে আছে। ওই দিদির সাথে কথা বলো, আমি সব। হ্যাঁ, কি তাড়াতাড়ি ভাইয়ের বউ? দাও। ভাইয়ের বউ? হ্যাঁ দাও। বোন ফোন করেছে, রাতে কথা বল। ভাইয়ের বউটা ভালো হয়েছে তোমার। হ্যাঁ বল। ওই যে আমি বললাম না এসছি কথা বলতে, হ্যাঁ হ্যাঁ ওই দিদিকে আমি বললাম যে আমি সব কথা বলেছি। এবার ওই দিদিও তো আমাকে কিছু কথা বলেছে, তাই আমি বললাম তুমি তাহলে এই কথাটা আমার বাড়ির লোককে একটু বলো, ওই দিদির সাথে একটু কথা বলো। হ্যাঁ নমস্কার মাসিমা। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, মেয়ের কাছে শুনলাম সব কথাই। হ্যাঁ তো আমি যেটা ওকে পরামর্শটা দিলাম, দেখুন আমার তো কাজ হচ্ছে একটা সঠিক পরামর্শ দেওয়া, তাই না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, তো আমি বললাম এই মোমেন্টে ডিভোর্সের কথা টথা কিছু ভেবো না,
কারণ যেহেতু একটা ছেলে আছে, তোমারও বয়স কম, তো তুমি এক কাজ করো, শ্বশুরবাড়ির সমস্ত যারা যারা লোক আছে তাদেরকে নিয়ে এবং বাপের বাড়ির কিছু লোককে নিয়ে তোমার শ্বশুরবাড়িতে একটা গেট মিটিং করো, হ্যাঁ তোমার স্বামী শাশুড়ি সবাইকে নিয়ে, যে এই রকম পরিস্থিতিতে যখন স্বামী ঠিক হচ্ছে না তখন তুমি ফাইনালি বাপের বাড়িতে থাকতে রাজি, হুম এবং স্বামী যাওয়া আসা করবে, স্বামী খরচাপাতি দেবে, যেটা দিচ্ছে সেটা দেবে, হ্যাঁ এবং অ্যাটলিস্ট কমসে কম ছেলেটা তো সুস্থ পরিবেশ পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটা তুমি সবার মাঝখানে বলো। তাতে যদি তোমার স্বামী বলে যে না আমি ভালো হব বা সুস্থ হব, হ্যাঁ নেবো ত্যান নেবো, যাই প্রমিস করুক সবটাই লেখাপড়ি করে নাও, হ্যাঁ যে আপাতত আমি এখন ফিরছি না, আপাতত আমি বাপের বাড়িতে থাকবো, তুমি যেরকম আসা যাওয়া করছো করবে, হ্যাঁ যেরকম খরচা দিচ্ছ দেবে, কিন্তু হ্যাঁ ছেলেটা সুস্থ পরিবেশ, ছেলেটার দিকে তাকিয়ে আমি সুস্থ পরিবেশে থাকতে চাই। আর তুমি যদি ভালো হয়ে যাও তাহলে আবার আবার ফিরবো সংসারে, কোনো অসুবিধা নেই। তো সেটা কিন্তু কথা বলার সাথে লেখাপড়িটা করে নিতে হবে, হ্যাঁ মুখের কথা মুখের কথায় না। ইন ফিউচার যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় এই লেখাপড়িটা কিন্তু অনেকটা সেফ সাইড করে নেবে, হ্যাঁ 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 বুঝতে পারছেন তো? সেটাই সেটাই হ্যাঁ হ্যাঁ, একটা সুযোগ দেওয়া হোক, হঠাৎ করে ডিভোর্স গুলো এগুলো ঠিক কথা নয়। দিদি বলছি, আমি দূর থেকে কথা বলছি যে ওকে একটা সুযোগ দেওয়ার জন্য আমরাও বলেছি হ্যাঁ যে একটা সুযোগ অন্তত দে। হুম, তুই হুম। একটা এরকম, ঠিক আছে তুই এক জায়গায় গেছিস, তুই বলে রাখ, কিন্তু একটা সুযোগ ওকে দে। একটা সুযোগ দিই, তারপরে- হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা ঠিক আছে, এর আগেও হয়েছে, হুম। আমরাও চাই না যে এরকম ছোট লোকের মতন বারবার করে যাওয়া। আর কতবার যাওয়া যায়, কতবার, 11 বছর ধরে এই একই ঘটনা। হুম, হ্যাঁ হ্যাঁ একই ঘটনা। ওরকম তো কালকে আমাদের বাড়িতে এসেছে যে জামাই, বললো তো, বলবো সে মানে রিং করে এসেছে, সকালবেলা খেয়েছে, তার মুখ দিয়ে গন্ধ বেরোচ্ছে। বলো। আমরা শাশুড়ি হয়ে দিদি কি বলবো, তাকে জড়িয়ে ধরে মানে সোনা বাবা বলে বোঝালাম যে তুমি পাল্টিয়ে যাও, তুমি কেন এরকম করছো, কত বলেছি, অনেক বলছি, আমরা আজ 10-11 বছর ধরে বলেই যাচ্ছি। আমরাও চাই না যাতে ওরা ভালো থাকুক। একদম, অবশ্যই তো, অবশ্যই। তো আমি তাই বললাম বোনকে যে তুমি হট করে ডিভোর্সের রাস্তায় যেও না, একটা লেখাপড়ি করো, সুযোগ দাও বা না দাও যেটাই করবে, কিন্তু একটা লেখাপড়ি করতে হবে, হ্যাঁ হ্যাঁ মুখের কথায় নয়। একটা লেখাপড়ি করবে, শ্বশুরবাড়ির লোকেরা থাকবে, তাদের মাঝখানে রেখে একটা লেখাপড়ি করে এবার তুমি কিছুদিন বাপের বাড়ি থাকো, তাতে যদি মনে হয় যে তোমার স্বামী শোধরাবে বা বদলাবে তাহলে তুমি এসে চলে আসো। কিন্তু দিদি কি বলতো, বলছি তুমি করেই বললাম। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, একদম। বলছি, আমি বলছিলাম ওকে যে তুই এইখানে থেকে ওকে সাহায্য করতে পারবিও না, আরো ও বিগড়ে যাবে। হুম, কেন ও এখানে থেকে, জানি ও ওখানে থাকতে পারছে না, কিন্তু বাপের বাড়িতে থেকে যদি মনে করে যে তুমি ঠিক হয়ে যাবে, কিন্তু ও পারবে না। তাহলে শ্বশুরবাড়িতে থাকুক। কিন্তু ও ঠিক হওয়ার ছেলে নয়। হ্যাঁ, এটাই তো বলছে যে দিদি আমি যে থাকবো গিয়ে ও ঠিক হওয়ার নয়, ও না, ও ঠিক হওয়ার নয়। এবং আমি ছেলেটাকে তো পরিবেশটা দিতে পারছি না। হ্যাঁ হ্যাঁ সেটাই হচ্ছে কথা। এবার মেন কথাটা কি মাসিমা, মেয়েটা তো পড়েছে মানে একটা অনিশ্চিত ভবিষ্যতে, হ্যাঁ তাই তো, তাই। এটা অনিশ্চিত ভবিষ্যৎ। ও কিন্তু একবারে বলছে না যে মারামারি করে, হ্যান করে, ত্যান করে, এগুলো বলছে না, এগুলো নেই, কিন্তু একটা পরিবেশই তো নেই ওখানে যে একটা সুস্থভাবে বাচ্চাটা বড় হবে, তাই তো। এরকম। আর ইনকামটা তো খুবই কম। হ্যাঁ ইনকাম তো খুবই কম, তাও ও বলছে না যে আমি ওই ইনকামেই মানে একটু ভালো, মানে দেখো নুন ভাত খেয়ে থাকবো তবু আচ্ছা, সেটা তো বলছে। একটু শান্তি থাক। মানুষের পয়সা রোজগার কি কম করে না? অবশ্যই করে। আমাদের কি আহামরি কিছু আছে নাকি? আমাদেরও তো এইসব এরকমই তো ইনকাম, আমরাও তো রয়েছি, কিন্তু ও কিভাবে কি ভাবছে বুঝতে পারছি না। চারিদিকে ধার দেনা দুনিয়া। ওইটাই তো, সেটাই তো বলছি, এক তো ইনকাম নেই, তারপরে এত ধার দেনা, তারপরে তারা সেই টাকাগুলো একেও কোথাও না কোথাও পে করতে হচ্ছে, এটা বিরাট বড় একটা চাপের ব্যাপার না? তাই তো। না, যেটাই করবেন একটু লেখাপড়ি করে নিয়ে করবেন, যে ঠিক আছে এখন আমরা মেয়েকে পাঠাতে পারি, কিন্তু তোমাকে কিন্তু পরিবর্তন হতে হবে, পাল্টাতে হবে তোমাকে, হ্যাঁ পাল্টাতে হবে তোমাকে। ঠিক আছে মেয়েকে আমরা পাঠাবো, 6 মাস তোমাকে আমরা টাইম দিলাম, তুমি পরিবর্তন হবে, যদি পরিবর্তন না হও 6 মাসের পরে কিন্তু আমরা, হ্যাঁ 6 মাস পরে কিন্তু মেয়েকে আমরা ফাইনালি নিয়ে চলে আসবো। হ্যাঁ, এখন আমি আসতে চাইছি না। তুমি বাপের বাড়িতে থাকতে চাইছো? ও কিন্তু যেতে চাইছে না মাসিমা শ্বশুরবাড়িতে এখন। হ্যাঁ ও যেতে চাইছে না তো। ওকে জোর করবেন না, ও থাকুক না বাপের বাড়িতে কিছুদিন থাকুক। ও যখন যেতে চাইছে না, আপনি নিজের মেয়েরটা দেখুন আগে, পাঠাবেন না এখন।
আর আছে তো বাবা মায়ের কাছেই আছে না? হ্যাঁ সে তো নিশ্চয়। তাহলে বাবা আপনারা এত ভালো মানুষ, ভাইয়ের বউ সব ভালো, এত তো আছে যখন থাকুক, একটা আশ্রয় আছে যখনও, ও পাঠাবেন না, ও তো চাইছে না যেতে, ও চোখে মুখে ভয় যে গেলে পর আবার সেই উশৃঙ্খল জীবন। আচ্ছা ঠিক আছে। তুমি বাপের বাড়িতেই এখন থাকো থাকো, আর যদি বেশি জোর করে তখন ওই লেখাপড়ি করবেন সবাইকে ডেকে নিয়ে এসে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বিনা লেখাপড়িতে পাঠাবেন না। না কেন বলছি, বেশি জোর করা করি না, কিন্তু ওকে একটা লেখাপড়ি করতে, না, লেখাপড়ি করবেন, লেখাপড়ি চড়া হবে না। ওকে তো জানাতে হবে না, ওদের বাড়িতে তো জানাতে হবে যে এই ডিসিশন আমরা নিয়েছি। হ্যাঁ একদমই তাই, লেখাপড়ি করতেই হবে। লেখাপড়ি করবেন এবং ওর ওর বাড়িতেই মিটিংটা হবে, ওই বাড়িতেই মিটিং করবেন। কোন বাড়িতে? ছেলের বাড়ি? ছেলের বাড়িতেই, আচ্ছা, ছেলের বাড়িতেই মিটিং করবেন, ছেলের বাড়ির লোকদের নিয়ে মিটিং করবেন, আচ্ছা। মানে তারা যেন সবটুকু জানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু হচ্ছে এখন এই মুহূর্তে মনে হয় হবে না, কারণ 15ই ডিসেম্বর বাড়িতে ওদের বিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এখন যেরকম সুজাতা ওর আপনার বাড়িতে রয়েছে থাকুক। হ্যাঁ হ্যাঁ, কেন থাকুক। বলছে, ও বলছে আমি বিয়ে বাড়িতে কোনো মতেই যাবো না। হ্যাঁ, যেহেতু ওই বাড়িতেই বিয়ে, হ্যাঁ হ্যাঁ ওর মনে এতটা তিক্ততা হয়ে গেছে তো। সেরকম ব্যবহার করবে না। হ্যাঁ হ্যাঁ, মনে তিক্ততা হয়ে গেছে তো। সেটাই না 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 না, মেয়ে যেরকম আপনার বাড়িতে পড়ে আছে সেরকমই থাকুক, ওখান থেকে বাচ্চা তো রয়েছে সাথে, কোনো অসুবিধা নেই। যেদিন মনে হবে যে না শ্বশুরবাড়িতে বেশি চাপ আসছে ওর হাজবেন্ডের থেকে, তাই ভাই ঠিক আছে, বিয়ে শাদী মিটুক, লেখাপড়ি হোক, হওয়ার পরে তারপরে আমরা চিন্তা করে দেখব। ততদিন তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো করো। যদি ধরেন যদি ও কিছু করে বসে তখন কি হবে? না, সেটা আপনাদের জানিয়ে রাখতে হবে তো এখন ওর বাড়ির লোককে, হ্যাঁ, ওর বাড়ির লোককে জানিয়ে রাখতে হবে তো। তার আমি যে জন্য কি এখানে আপনাদের এসেছিলাম কোনো সেটা স্টেপ আছে নাকি না? হ্যাঁ, আপনাদের কি কোনো স্টেপ আছে তার জন্য কি না? সেটা তো আমি সুজাতার সাথে কথা বলিনি, ও কি বলে। ও তো খালি ওটুকুই আমাকে জানিয়েছে যে দিদি আমি যেতে চাইছি না বাপের বাড়িতে। আমি সেটা সুজাতাকে আমি বলবো। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলবো, ওর থেকে শুনে নেবেন। হ্যাঁ ঠিক, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, বন্ধ করো। দিদি আমি একটা না স্কুলে একটা ফোন করে দিই, হ্যাঁ, যে ছুটি হয়ে যাবে। হ্যাঁ ওটাই আমার মায়ের, ওরাও তো ওটাই ভয় পাচ্ছে, বললাম না। ওই বিষয়টা তো ওখানেই দাঁড়িয়ে গেছে। ওটাই, হ্যাঁ। আর তার জন্য কিন্তু তোমাকে মিটিংটা খুব দরকার, খুব আর্জেন্ট। মিটিংটা খুব আর্জেন্ট, কারণ কি নেশা টেশা করে তো ব্যাপারটা, বুঝলো, যার জন্য মিটিংটা করে তোমাকে এটা করতে হবে। আর তুমি যদি থাকতে পারো, কিন্তু ওই আমি টেম্পোরারি পারছি না, টেম্পোরারি। হ্যাঁ হ্যাঁ, পারছি না আমি। পারলে আমি এত বছর কি মানে তার আগেই তো চলে আসতাম। আমি না রাত একটা যে শান্তির ভাত ভালো খাওয়া- হবে না, ছাড়বেও না, ছাড়বে না। এরকম একটা পরিস্থিতির হ্যাঁ, মধ্যে যে ঠিক আছে তুমি ভালো হয়ে যাও বা হ্যাঁ, কিছু। হ্যাঁ, হবে না। ওর বাড়ির লোকই বলছে আমাকে যে সঞ্জীব ভালো হবে না, তুমি এখানে মানিয়ে থাকো। বাড়ির লোকই বলছে, কারণ সম্ভব? জেনে গেছে তো ওদের ছেলে আর ওই ফিরছে না। আমি নাহলে আমার জীবনটা নাহলে ঠিক আছে কাটিয়ে দেবো আমি। কাটিয়ে দেবো বললেই কিন্তু বিরাট বড় পাহাড়, হ্যাঁ, কাটিয়ে দেবো বললেই কিন্তু কাটিয়ে আমার দেওয়া যায় না। ছেলেটার কি হবে? আমি যদি একা থাকতাম তাও আমি নাহলে সহ্য করে কাটিয়ে দিতাম, কিন্তু ছেলেটারটা কি হবে? তুমি আপাতত বাপের বাড়িতে থাকো। এখন ওই তো আর 14 দিন বাকি আছে বিয়ে। যদি মনে হয় যে এই 14 দিনের মধ্যেও আবহাওয়া চেঞ্জ হতে পারে, কোনো অশান্তির হতে পারে, তাহলে মিটিংটা করে ফেল। আমি বারবার একটাই জিনিসের উপর জোর দিচ্ছি, কিন্তু ব্যাপারটা বুঝো, বিয়েটা তো তোমার ঘরের নয় রে বাবা, কাকি শাশুড়ির ঘরের বিয়ে, কথাটা বুঝেছো? মিটিং তো হবে একদিন, হয়তো 2-4-5 ঘন্টার মিটিং হলো, কথাটা বুঝবে। আমি বলছি যেটা একটা মাথায় রাখো ব্যাপারটা, মিটিংটা করে লেখাপড়িটা করে ফেলো। তুমি এখন যেতে পারবে না মানে আমাদের সাথে? কে আমি? হ্যাঁ। তোর মায়ের সাথে তুমি কথা বলো বাড়িতে গিয়ে আগে, কথাটা বুঝেছো? তুমি কোথায় যেতে বলছো আমাকে? মানে শ্বশুরবাড়ি। তোমার শ্বশুরবাড়িতে কথা বলবো? আমাকে নিয়ে কথা বলবে? তো বাইরের থেকে নিয়ে গিয়ে কথা বলাটা ঠিক হবে না? আগে দুই ফ্যামিলি বসে কথা বল। ফ্যামিলি কথা বলবো। হ্যাঁ, দুই ফ্যামিলি বসে আগে কথাটা বলো না। আমি যেটা তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি, শোনো, তোমার বাড়ির লোক আর তার বাড়ির লোক। ও না কি বলতো, এই যে কথাগুলো বলবো না, হুট করে তেজ দেখিয়ে বেরিয়ে যাবে, শুনবেই না কথা। না, তাহলে তার মা বাবাকে লিখিত দিতে হবে, কারণ বিয়েটা তো তার মা বাবা দেখে দিয়েছে না, তুমি তো পালিয়ে বিয়ে করো। হ্যাঁ, হ্যাঁ। ছেলে যদি ওভাবে ওরকম করে, একদম সিধা সিধা পরিষ্কার কথা, আর মা বাবাকে লিখিত দিতে হবে যে ঠিক আছে বৌমা ওখানে রইলো, আমার এখন এখানকার ছেলের দায়িত্ব সম্পূর্ণ শুধু আমার। ওনারা ওনাদের ছেলেদেরটাই দেখে। না, ঠিক আছে, দেখুক না, দেখুক না, ছেলের দায়িত্ব আমাদের সম্পূর্ণ। ঠিক আছে বৌমা বাপের বাড়িতে যাবো, শ্বশুরকে বলো লিখিত দিতে, শ্বশুরকে বলো, ঠিক আছে স্বামী দেবে না লিখিত, শ্বশুরকে বলো লিখিত দিতে। উনি তো বিয়ে দিয়ে নিয়ে এসছে বৌমাকে ঘরে, ওনাকে চাকরি করছে, এমন তো বয়স হয়ে যায়নি। ওনাকে বলে লিখিত দিন, আমি বাপের বাড়িতে থাকবো,
আর আপনার ছেলে এখানে কি করছে না করছে তার জন্য আমার কোনো দায়িত্ব নেই, সেটা আপনাদের। একদম পরিষ্কার স্ট্রেট ফরওয়ার্ড লিখিত নেবে, নিয়ে বাপের বাড়িতে। হ্যাঁ আমি ফিরবো, ডিভোর্সের কোনো আলোচনা এখন আমরা আসছি না, আমি ফিরবো, যদি ভালো হয় আমি ফিরবো। কি বললাম কথাটা? একটু সাথে থেকো, আমি আছি তো, মানে দূর থেকেই তো। আমি আছি। আমি দেখো, আমি অযথা কাউকে চাই না বোন যে তুমি খরচা হয়ে যাক, এই হয়ে যাক, ওই হয়ে যাক। আমি কখনো কোনো মানুষকে হ্যারেস করে তাকে খরচা আমিও করাই না। কোনো ঝুট ঝামেলা করতে চাইছি না ওদের সুন্দর সাথে। একটা গাইডনেসে হ্যাঁ। যদি তোমার মনে হয় যে মিটিংয়ে কাজ হচ্ছে না, তখন তুমি এখানে এসে অ্যাপ্লিকেশন করবে। সামান্য যেটুকু জার্নির খরচা পড়বে, খুব বেশি দূরে তো নয়, যেটা জার্নির খরচা পড়বে সেটা পে করবে, আমরা থাকবো পাশে। কি বললাম কথাটা বুঝেছো? আমরা পাশে থাকবো, কিন্তু তার আগে আমার মনে হয় দুই ফ্যামিলি বসে কথা বলাটাই ভালো। শ্বশুরকে বলবে লিখে দিন, একদম একদম কড়াভাবে লিখে দিন যে আপনার ছেলে যে এই ধমকি টমকিগুলো আমাকে দিচ্ছে, আপনি সেগুলো আপনি বুঝে নেবেন, আমি এখন বাপের বাড়ি থাকবো ছেলে নিয়ে। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই কথা রইলো। হ্যাঁ।